আমাদের নির্বাচন কমিশনের যে আচরণ আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে একটা উদ্বেগজনক একটা আচরণ আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশন, আমরা আইন সবার জন্য সমান হওয়া উচিত, প্রত্যেকটা মানুষের জন্য আসলে আইন সমান হওয়া উচিত এবং সমান হবে, এটাই হচ্ছে আইনের যেই চরিত্র। প্রত্যেক স্থান, ব্যক্তি, ধর্ম এবং হচ্ছে গোত্র নির্বিশেষে আইনের প্রয়োগটা আমরা প্রত্যাশা করি সমান হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন ব্যক্তি বিশেষে আইনের ভিন্ন প্রয়োগ ঘটাচ্ছেন। একই কারণে একই রাজনৈতিক দলের মনোনয়ন বাতিল করা হলেও আবার একই কারণে অন্য একটা রাজনৈতিক দলের মনোনয়নকে বৈধ ঘোষণা করছে, যেটি একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক রাষ্ট্র যেই প্রতিশ্রুত একটা অংশগ্রহণমূলক নির্বাচনে কতটা নিশ্চিত করবে সেটি আসলে আমাদেরকে নিরাশ করে। আমরা নির্বাচন কমিশনকে আসলে আমরা দেখতে পাচ্ছি না। আমরা নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন থাকার কথা ছিল, নির্বাচন কমিশন আন্ডারে পুলিশ থাকার কথা ছিল। আইরনিক্যালি এই প্রশাসন এবং পুলিশ আমরা দেখতে পাচ্ছি এখন গুলশানের আন্ডারে চলে গিয়েছে, যেটি খুবই দুঃখজনক। আপনারা অনেকেই হয়তো আমার প্রতি ক্ষুব্ধ হতে পারেন, এটাই বাস্তবতা। এবং আমরা যে একটা লব সাইডের একটা প্রশাসন দেখতে পাচ্ছি এবং পুলিশ দেখতে পাচ্ছি, তারা কতটা রাষ্ট্র প্রতিশ্রুত একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে পারে সেটি নিয়ে আমাদের আসলে ভাবার সময় এসছে। আমরা আমাদের জায়গা থেকে প্রতিজ্ঞ, আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের কাজ করা অব্যাহত রাখবো। আমরা নিশ্চিত করতে চাই সংস্কারের প্রশ্নে, ভারত বিরোধিতার প্রশ্নে, আগ্রাসন বিরোধিতার প্রশ্নে অনেকেই বলে যে আপনারা আগ্রাসন বিরোধিতার কথা বলেন, আবার হচ্ছে দেখা যায় ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখেন। দেখেন, ব্যবসায়িক সম্পর্ক, আমাদের সাংস্কৃতিক যে মেলবন্ধন, আমাদের রাজনৈতিক যে মেলবন্ধন, আমাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ঐতিহাসিক যে মেলবন্ধন রয়েছে সেটি আমাদের অব্যাহত থাকবে। কিন্তু দাদাগিরির যে সম্পর্ক, আমাদের দেশে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতা থেকে যাবে সেটি নির্ধারণ করে দেওয়ার যেই একটি বিদেশি প্রবণতা, যে আগ্রাসী যে প্রবণতা রয়েছে, এখানে রাষ্ট্রযন্ত্র, এখানের প্রশাসন, পুলিশ এবং এখানের অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোতে হস্তক্ষেপ করার যে প্রবণতা রয়েছে, আমরা সেটির বিরোধিতা করছি। আমরা ভারতের আপামর জনগণ, এই যে পিপল টু পিপল যে কমিউনিকেশন, এই যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে কমিউনিকেশন এবং আমাদের বিজনেস টু বিজনেস কমিউনিকেশন, জি টু যে কমিউনিকেশন, এই কমিউনিকেশন গুলোর মধ্যে যে সাটেল ডিফারেন্স রয়েছে, সেই জায়গাতে আমরা আমাদের প্রশ্নের জায়গাটি সেটি হচ্ছে আমাদের পিপল টু পিপল কমিউনিকেশন। সেই কমিউনিকেশনটি আমাদের নির্ধারিত হবে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের সেটির বাস্তবতায় আমাদের নির্ধারিত হবে। আমরা সেটির বাস্তবতায় নির্ধারিত হবে। কিন্তু আমরা চাই না একটি স্বাধীন সার্বভৌম দেশে, যে আমরা দেখেছি অতীতে যেমনটা হয়েছে, যে জাতীয় পার্টির মতো একটা দল তারা বিদেশে মিটিং করে এসে, ভারতে মিটিং করে এসে আমাদের দেশে বলতো, প্রেস কনফারেন্স করে বলতো যে কি মিটিং হয়েছে আমরা সেটি বলতে পারবো না, এবং আগামী নির্বাচনে কে কি ভূমিকা পালন করবে সেটি ভারত নির্ধারণ করবে। আমরা দেখেছি আওয়ামী লীগের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বলে আসতে যে আপনারা যেভাবেই হোক এই সরকারকে টিকিয়ে রাখুন। আমরা চাই বাংলাদেশের সরকার নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ যাকেই ভোট দিয়ে নির্বাচিত করে বাংলাদেশ জনগণ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ম্যান্ডেটকেই সম্মান জানাবে। কিন্তু সেটি যদি জনগণ নির্ধারণ না করে, সেটি যদি ভারত বা পার্শ্ববর্তী দেশ নির্ধারণ করে দেয়, আমাদের প্রশ্নের এবং আমাদের আঙুল উঁচা করার জায়গাটা হচ্ছে সেইখানটাই। তো আমরা চাই, আমরা যারা সংস্কারের পক্ষে আমরা যেই জোট অবস্থান নিয়েছি, আমরা আগ্রাসন বিরোধিতার প্রশ্নে যে জোট অবস্থান নিয়েছি, দুর্নীতি বিরোধিতার প্রশ্নে আমরা যেই জোট অবস্থান নিয়েছি, আমরা সেই জোট আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। একই সাথে এই নির্বাচনে দুইটা পক্ষ ভাগ হয়ে গিয়েছে, একটা গোলামের জোট, একটা আজাদির জোট। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব এবং আপনাদের কাছে আহ্বান জানাবো, যারা দুর্নীতির বিরুদ্ধে যারা অবস্থান নিবে আপনারা তাদেরকে সমর্থন দিন, যারা আগ্রাসন বিরোধিতার প্রশ্নে যারা অবস্থান নিবে আপনারা তাদেরকে সমর্থন দিন, যারা বিদেশি আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিবে আপনারা তাদেরকে সমর্থন দিন, যারা এই সংস্কারের পক্ষে, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরকে আপনারা সমর্থন দিন। আগ্রাসন বিরোধিতার বিপক্ষে যারা অবস্থান নেবে, আগ্রাসন বিরোধিতার যারা করবে আপনারা তাদেরকে সমর্থন দিন।
এবং দিন শেষে আমাদের বহুল কাঙ্ক্ষিত জুলাইয়ের পরবর্তীতে আমাদের যেই বহুল কাঙ্ক্ষিত আমাদের যে সংস্কার, আমরা সংস্কারের পথে হাঁটছি, সেটিকে যারা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিবে আপনারা তাদের পক্ষে নেন। বিষয়টি এমন না যে আপনারা আমাকে নির্বাচিত না করলে আপনাদের সাথে আমাদের সম্পর্কের কোনো ধরনের টানাপোড়েন ঘটবে। আপনাদের সাথে আমার যে সম্পর্ক সেটি রাজনৈতিক সম্পর্ক না, সেই সম্পর্কটি হচ্ছে হৃদ্যতার সম্পর্ক, আত্মার সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক। এবং আমি বিশ্বাস করি আমাকেও আপনারা সেভাবেই দেখেন। এবং বিএনপির অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে, এবং আমি বিশ্বাস করি তারা ধানের শীষের রাজনীতি করলেও ভোটটা তারা সাপলাতে দিবে। মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে, ইতিমধ্যেই গ্রহণ করে নিয়েছে, এবং সেটির বহিঃপ্রকাশ সেটি ঘটবে 12ই ফেব্রুয়ারি। এবং অনেকেই এই নির্বাচনী ইতিবাচক পরিস্থিতিকে বানচাল করার বিভিন্ন প্রচেষ্টা আপনারা দেখেছেন, অব্যাহত রেখেছে। কিন্তু আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি, আপনারা ভোট দিতে আসবেন, আপনারা যাকে ইচ্ছা ভোট দেন, এবং আমি আপনাকে নিশ্চিত করি আপনি যদি আমার বিরুদ্ধেও ভোট দিতে চান, সেই ভোট যেন আপনি স্বাধীনভাবে দিতে পারেন সেটির নিশ্চয়তা এবং সেটির অধিকার আদায়ের জন্য আমি কাজ করে যাব। একই সাথে আমি একটি বিষয় আপনাদেরকে বলবো, ইতিমধ্যে আপনাদেরকে অনেককে হুমকি ধামকি দেওয়া হচ্ছে অনেক অন্য রাজনৈতিক দলের থেকে, যে কেন আপনি আমার রাজনৈতিক দল করেন, কেন আপনি আমার নির্বাচনের কার্যক্রমে আসেন। দেখেন, এটা হচ্ছে সবচেয়ে নিচু মনের পরিচয়, এর থেকে নিচু মনের পরিচয় আর পৃথিবীতে কিছুই হইতে পারে না। হুমকি ধামকি দেওয়া অর্থাৎ আপনার যদি আমি আপনাকে ফোন দিয়ে বলতেই হয় যে কেন আপনি অন্য রাজনৈতিক দলে গেলেন, এর থেকে নিজেকে ছোট করা, এর থেকে আর কিছুই হইতে পারে না। আমি আপনার সন্তান, আমি আপনাদেরকে নিয়ে আমি নির্বাচন করতে চাই। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাকে সমর্থন দিয়ে আমার পাশে দাঁড়িয়ে যে গুণগত পরিবর্তন, যেই অবকাঠামোগত পরিবর্তন, শিক্ষার পরিবর্তন, আমাদের সাংস্কৃতিক যেই ইতিবাচক পরিবর্তন আমরা যেটি চাই, সেই পরিবর্তনের আপনি অংশগ্রহণ করুন। এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, বিদেশি বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষক আমাদের পলিসি মেকিং এ যুক্ত হচ্ছেন, আমাদের পিয়ার ক্যাম্পেইনে যুক্ত হচ্ছেন, রেমিটেন্স যোদ্ধারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, নানা শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যেটি আমাদের কর্মস্পৃহাকে আরো বেশি আমাদের শক্তিশালী করছে। তো আমরা প্রতিনিয়ত আমাদের আগ্রহ আকাঙ্ক্ষা আমাদের বৃদ্ধি পাচ্ছে। আমাদের সাথে যারা আছেন আপনারা দেখবেন কারা আমাদের সাথে আছে, সমাজে শিক্ষিত, মার্জিত, ভদ্র, যারা ইতিবাচক পরিবর্তন চায়, বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ, রেমিটেন্স যোদ্ধা আমাদের পাশে আছে। অপরদিকে দেখবেন অন্যদিকে কারা আছে, দেখবেন মাটি কাটার সাথে যারা জড়িত, মাটিখুর, যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, যারা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যারা সিএনজি স্ট্যান্ড দখল করেছে, যারা অ্যাম্বুলেন্সের টাকা খায়, যারা জমি দখল করে, যাদের মনে ইতিমধ্যেই ভয় ঢুকে গিয়েছে, যারা ঋণ খেলাপি, যারা রাষ্ট্রের অর্থ মেরে দিয়েছে, যারা রাষ্ট্রের অর্থ বছরের পর বছর রাষ্ট্রের অর্থ যারা দিচ্ছে না, ওইসব মানুষ একটা পক্ষে রয়েছে। উপদেষ্টা পরিষদে কারা থাকবেন, কারা অন্তর্ভুক্ত হবেন, সেই ক্ষেত্রে আমরা এটি শুনতে পেয়েছি যে এই সরকার সবসময় আপনাদের মতামত চাইছে। তো প্রথম যে কমিটি যখন গঠন হয় তখন আমাদের কিছু প্রস্তাব ছিল, পরামর্শ ছিল, তার সবগুলো হয়েছে তাও না। কিন্তু পরবর্তীকালে আর কোনো উপদেষ্টার আপনার ইনক্লুশন বা এক্সক্লুশন এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং আমাদেরকে কোনো জিজ্ঞাসা কেউ করেনি, করার প্রয়োজন হয়নি। অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তে অনেকেই বলছেন যে এই সরকারের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থনীতিটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, জাতীয় অর্থনীতি ঠিক রাখার জন্য অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক দোদুল্যমনতা দেখা যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে এটি ভালো করছে। আপনার মূল্যায়ন একটু শুনতে চাই, যে বাংলাদেশ ব্যাংকের জায়গায় অনেকে বলছেন গভর্নর ভালো করছেন অর্থ, আবার অনেকে বলছেন যে না, এটা আসলে কোথাও যাচ্ছে না। না, ভালো হচ্ছে। আমরা মনে করি, আমার কথা নয়, আমরা আপনার বিভিন্নভাবে যে শুনতে পাই, তাতে বাংলাদেশ ব্যাংক এবং ফিনান্স মিনিস্ট্রি এরা আপাতত এখন পর্যন্ত এই যে একেবারে ধ্বংসস্তূপ, হাসিনা তো শেষ করে দিয়েছে ভাই। এই বিষয়গুলো আমরা কেউ বারবার বলি না কেন? Why did you say these things again and again? She has destroyed the entire political structure and the economic structure, এবং লুট করে শেষ করে নিয়ে গেছে। চিন্তা করতে পারেন যে একটা দেশ থেকে যদি 2,00,000 কোটি ডলার লোপাট করে নিয়ে যাওয়া হয়, তার কি থাকে? সেটাই তারা করেছে এখানে। তো সেখান থেকে টেনে তুলতে, এই ধ্বংসস্তূপ থেকে টেনে তুলতে এই 3 মাস কি এনাফ টাইম? ইন নো ওয়ে। সুতরাং উই মাস্ট গিভ দেম টাইম, উই মাস্ট গিভ দেম সাপোর্ট, এবং পরামর্শ দিতে হবে। তাতে করে আমি তো মনে হচ্ছে যে কিছুটা ইমপ্রুভ অবশ্যই করেছে।
শেখ হাসিনা যে বাংলাদেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা বলতে গেলে প্রায় সবগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন এবং প্রতিষ্ঠান ধ্বংস করে নিজে বড় হতে চেয়েছেন, সেটি নিয়ে আমার অন্ততপক্ষে কোনো দ্বিধা বা মানে আমার কোনো দ্বিমত নাই। আপনার এই বক্তব্যের সাথে একমত, এটি আমি বারবার বলতেও চাই। এইটি বলতে আমি তখনও বলতে আমি কখনো দ্বিধা করি না, এখনো আমি বলতে এটি দ্বিধা করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানে প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে আমি যেগুলি প্রতিষ্ঠান বলি, আমি আরো পরিষ্কার করে বলতে চাই যে বিচার বিভাগ, প্রশাসন, শাসন, সংসদ, প্রেস, মানে যেগুলি ক্ষেত্রে আসলে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে স্তম্ভ বলে, মানে ওই প্রত্যেকটি প্রতিষ্ঠানের নির্বাচন কমিশন, এগুলি ধ্বংস এই আগের সরকারের আমলে সম্পূর্ণভাবে মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যে মানে বাংলাদেশ ব্যাংক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 2,00,000 কোটি টাকার কথাটা আপনি শুধু বলছেন না, অনেক অর্থনীতি বলছেন, আমাদেরকে সেই ধ্বংসস্তূপ থেকে হয়তো আমরা রেহাই পাবো না, কিন্তু আমরা কি কংক্রিট এভিডেন্স পাচ্ছি সে আসলে 2,00,000 কোটি টাকা কোথায় গেল, কে নিয়ে গেল, কার কাছে গেল? না, নিশ্চয়ই ওই তো কাজ তো করছেন এখন, এত দ্রুত তো হবে না আপনার। অলরেডি তো দেবপ্রিয় ভট্টাচার্যের যে একটা কমিটি করা হয়েছে, তারা কাজ করছেন, এটার উপরে ইনভেস্টিগেশন হচ্ছে, কিছু কিছু বেরিয়েও আসছে কে কোথায় গেছে, কোন দিন গেছে। একটু তার একটা সময় লাগবে তো পুরো জিনিসটা করতে, বাট থিংস আর কামিং আউট। আপনাদের মিডিয়াই আপনারা দেখাচ্ছেন, এগুলো মিডিয়াই আপনারা বের করে নিয়ে আসছেন। আপনি কি বাংলাদেশের মিডিয়া বা আমরা যেগুলি দেখাচ্ছি সেই সব কথাগুলি আপনি আসলে ফ্যাক্ট হিসাবেই সবসময় নিতে পারছেন কিনা? কারণ অনেকে বলছেন যে শেখ হাসিনা সবাই যেমন চাপ ছিল, এখন নাকি চাপ আছে। কোনো চাপ নেই, এগুলো ভুল কথা। যারা এগুলো বলে তারা আপনার নিজের দায় এড়ানোর জন্য বলে। আমি যতটুকু লক্ষ্য করি, আমি যখন আপনার সাংবাদিক ভাইদের সঙ্গে কথা বলি, আমি তো দেখি যে তাদের উপরে কোনো চাপ নেই, নো চাপ। প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে যে এখানে যে স্ট্রাকচারটা, মিডিয়ার যে স্ট্রাকচার গড়ে উঠেছে, এটা আপনার কর্পোরেট হাউস বেসড, এবং এখানে বেশিরভাগ কর্পোরেট হাউসের যারা ছিলেন তারা আপনার আগের সরকারের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্যবসাগত কারণে। ফলে ওই জায়গাটা তো এখনো শেষ হয়ে যায়নি, ওখানে কিছু কিছু সমস্যা আছে। এবং এই ফ্যাসিস্টের সঙ্গে যারা কাজ করেছেন, যারা তাদেরকে দোষর হিসাবে কাজ করেছেন, দে আর স্টিল দেয়ার। শুধু আপনি ওই জায়গাটা তো পরিষ্কার হয়নি পুরোপুরি, টেক টাইম। ব্যাপারটা কোনো দলের না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্যাসিজম, এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেসি, এই বিষয়গুলো আমাদের রাখতে হবে। এখন আমার অ্যান্টাই দ্য রাইটস অফ দ্য পিপল, অ্যান্টাই দ্য ভোটিং রাইটস অফ দ্য পিপল, হিউম্যান রাইটস এর বিরুদ্ধে। এই বিষয়টা একদিকে, আর গণতন্ত্র একদিকে। না, গণতন্ত্রের কথা মানে আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনি পলিটিশিয়ান হলো, আপনি গণতন্ত্রে যেহেতু বিশ্বাসী মানুষ, সেহেতু আপনি কি আসলে এই যে 3 মাস, 100 দিন, 105 দিন এই সরকার বা সরকারের যারা সমর্থক আছেন তাদের আচার আচরণ আপনার কাছে মানে গণতন্ত্রের নম্বরের খাতায় মানে আপনি কত দিবেন? মানে এটাকে মানে যেহেতু তারা এই প্রশ্নটা আমাকে আপনার বণিক বার্তা সম্পাদক সাহেব করেছিলেন। জি, আমি তাকে উত্তর দিয়েছি যে আমি আগে শিক্ষকতা করতাম, তখন আপনার খাতা দেখতাম, স্কোর দেখতাম, স্কোর করতাম। এখন তো আপনি পলিটিক্সে, এখন তো আপনি স্কোর আমি সেভাবে দেই না। আমি স্কোর দেই জনগণের রায়ের ভিত্তিতে। আচ্ছা, মানুষ ভোট দিয়ে কোন রায় দিচ্ছে, দ্যাট ইজ মাই স্কোর, আমি সেটা দেখি। আমি মনে করি যে একটা আনফর্চুনেটলি কনসার্টেড ক্যাম্পেইন আর এফোর্ট যে এই সরকারকে হেয় প্রতিপন্ন করা, তাদেরকে ছোট করে খাটো করে দেখানো, এটা একটা আছে একটা সাইড থেকে, একটা কর্নার থেকে। এটা তো মারাত্মক। এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে আমাদের সফল করার চেষ্টা করতে হবে। ভুল ত্রুটি তো থাকবেই, তারা তো আপনার অভিজ্ঞ, একেবারে রাজনীতি অভিজ্ঞ, রাষ্ট্রপ্রচার সবাই যে অভিজ্ঞ তা তো না, বাট দে হ্যাভ দ্য ইন্টেনশন টু ডু গুড। তারা ভালো করতে চায়, লেট আস সাপোর্ট দেম। আমাদের ছেলেরা এসছে এগিয়ে, তাদেরকে আমাকে সমর্থন করতে হবে, এটা বাস্তবতা। কেন সবসময় নেগেটিভ দেখবো? Let us see it positively. না, এটা খুবই ইন্টারেস্টিং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আপনাকে ধরেন আপনাকে নিয়ে আমি যত কাগজপত্র, রেকর্ডিং, ভিডিও সব দেখতে বসছি, তখন বিএনপির সবগুলি নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আপনারা আসলে এই সরকারকে আর সময় দিতে চান না। যেমন আমি এই সরকারকে আর সময় দিতে চাই না, আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন হওয়া উচিত, আমার কাছে গণতন্ত্র শেষ কথা। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আসলে যৌক্তিক সময় দিতে চান, এবং যৌক্তিক সময়টা আসলে কতদিন সেটাও আপনি বলতে চান না, সেটা আসলে 3 বছরও হইতে পারে। তো এটা একটা মানে না, ভুল কথা। আপনি আবার যে বলেন 3 বছর হতে পারে, 3 বছর কখনোই যৌক্তিক সময় নাই। এবং আমি যৌক্তিক কথাটা আপনার ব্যাখ্যাটাকে আমরা সঠিকভাবে নিতে হবে। একটা
অর্থাৎ একটাই যে সংস্কার কয়েকটা কথা আমি বলেছি, সংস্কার তো শেষ হয়ে যাচ্ছে 30 ডিসেম্বরের মধ্যে, নভেম্বরের মধ্যে সাবমিট করবে, 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত চূড়ান্ত সাবমিট হবে, তারপরে আলোচনা হবে, তারপরে আমার তো মনে হয় এটা খুব বেশি সময় লাগার কথা নয়। কিন্তু তারা একটি নতুন ভোটার তালিকা করতে চাচ্ছে, নতুন ভোটার তালিকা করলে তো এটা তো সময় লাগবে আসলে না, সংস্কার। খুব বেশি সময় লাগার কথা না তো। নতুন ভোটার তালিকাও যদি করতে চায় তাও বেশি সময় লাগার কথা না। আর ভোটার তালিকা করতে নিয়ম আছে, সেই নিয়মে করলে তো কোনো সময় লাগবে না। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে শুধু ভোটার তালিকা করতেই আজকে যদি শুরু করে তাহলে 9 মাস লাগবে। যদি আপনি কেউ বলে থাকে, তা আমি বলবো যে নির্বাচন সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা, তাহলে আপনি মনে করেন যে যৌক্তিক সময়টার মধ্যে থেকে থাকলে, আমি আর আপনাকে টাইম ফ্রেমটা জানতে চাই না, যদিও আমার জানতে খুবই ইচ্ছা করছে যে আপনার মাথায় কোনো একটা তারিখ আছে কিনা। যেমন কেউ কেউ বলছে যে 2025-এর মধ্যেই আসলে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। আমার কাছে অবশ্য মনে হয় যে নির্বাচনটা 2025-এর মধ্যে হলেও ঘোষণাটা এই মুহূর্তে আসা উচিত যে নির্বাচনটা কবে হবে, একটা রোড না, ম্যাপ। সেটা তো আমরা বলেছি, আমরা কিন্তু সেটা পাবলিকলি বলেছি, আমরা একটা রোড ম্যাপ চাই। বলেছি যে গভর্নমেন্টের উচিত একটা ইমিডিয়েট একটা রোড ম্যাপ দেওয়া, তারা কবে কি করবেন, এটা তো গভর্নমেন্টের ডিউটি, আমার না। ওকে, আমি কেন বলতে যাবো যে কবে তুমি কি দেবা? গভর্নমেন্ট বলবে যে আমি এতদিনে এটা দেবো। এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলেছি, এটার মধ্যে কোনো কিন্তু গোপনীয়তা নেই। গভর্নমেন্টের যারা সাপোর্টার তারা বলছে যে একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন দেওয়ার জন্য এই আন্দোলন হয় নাই, আন্দোলনটি হয়েছে অনেক কিছুকে সামনে রেখে। অনেক যারা এই কথা বলছে, যারা এই কথা বলেছে, তারা সবাই আন্দোলনের সঙ্গে কতটা জড়িত ছিল সেটা আমি জানি না। তা আমরা 15 বছর ধরে আন্দোলন করছি, আমরা কিন্তু কখনোই একথা, আমরা 31 দফা তো আমরা দিয়েছি 2 বছর আগে, সংস্কারের কথা আমরা বলেছি। একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন কেন দরকার এটা তাদেরকে বুঝতে হবে। সংস্কার করে আরেকটি নির্বাচন দরকার, নির্বাচন ছাড়া গণতন্ত্রের রাস্তাটা, পটকটা ওটাই, গেটটা সেটাই, সেখানে আপনাকে যেতে হলে নির্বাচন করেই যেতে হবে। কারা, হু ইজ এলিজিবল টু রুল দিস কান্ট্রি, কারা দেশ চালাবে, এই কথাটা তো আপনার জনগণই ঠিক করবে। সেই জন্যই নির্বাচন ইজ দ্য অনলি অল্টারনেটিভ।